ওয়াল স্ট্রিট, এই নামটা শুনলেই আমাদের চোখে কি ভেসে ওঠে? সম্ভবত অনেক মানুষের চিৎকার, কম্পিউটারের স্ক্রিনে লাল সবুজ সংখ্যার ওঠানামা আর দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন, তাই না? কিন্তু যদি বলি আজকের ওয়াল স্ট্রিটের পেছনের আসল কারিগর কোনো ট্রেডার নন, বরং কয়েকজন ইউনিভার্সিটি প্রফেসর। পিটার বার্নস্টাইনের ক্যাপিটাল আইডিয়াস বইটার উপর ভিত্তি করে চলুন আজ সেই অবিশ্বাস্য গল্পটাই জানা যাক। আমরা অনেকেই হয়তো ভাবি ওয়াল স্ট্রিট একটা বিশাল ক্যাসিনোর মতো, যেখানে কিছু মানুষ লাভ করে আর বেশিরভাগই লোকসান। কিন্তু এর ভেতরের আসল নিয়মগুলো কি? এটা কি শুধুই ভাগ্য বা অনুমানের খেলা, নাকি এর পেছনে গভীর কোনো যুক্তি আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই এক অসাধারণ একাডেমিক বিপ্লবের গল্প আমাদের সামনে চলে আসে। সত্যি বলতে ওয়াল স্ট্রিটের আসল চালিকার শক্তিটা কিন্তু প্রতিদিনের কেনাবেচার উন্মাদনার মধ্যে লুকিয়ে নেই। এর গভীরে রয়েছে একটা বিরাট তত্ত্বগত বিপ্লব, যা আমাদের চোখের সামনে থাকা এই আইসবার্গের মতো। আমরা শুধু ওপরের অংশটাই দেখি, কিন্তু আসল ভিড়টা রয়েছে পানির নিচে, সবার অগোচরে। আমাদের এই পুরো আলোচনার ভিত্তিটাই হল পিটার বার্নস্টাইনের এই বইটা, ক্যাপিটাল আইডিয়াস। আর বইটার মূল কথাই হল আধুনিক ওয়াল স্ট্রিটের জন্ম কোনো ট্রেডারের দুর্দান্ত কৌশল থেকে হয়নি, হয়েছে কয়েকজন চিন্তাশীল একাডেমিকের মাথা থেকে। তো গল্পের শুরুতেই ছিল দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ। একদিকে একাডেমিকদের যুক্তিনির্ভর ডেটাভিত্তিক জগৎ, আর অন্যদিকে ওয়াল স্ট্রিটের অভিজ্ঞতা নির্ভর পুরোপুরি বাস্তব জগৎ। চলুন দেখি এই দুই জগতের লড়াইটা ঠিক কেমন ছিল। এই স্লাইডটা দেখুন, দুটো চিন্তাধারার পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। একদিকে ছিল ওয়াল স্ট্রিটের প্রথাগত জগৎ, মানে দ্য টাউন, যেখানে সবকিছু চলত ভবিষ্যৎবাণী, ইনটিউশন বা অনুমানের উপর। তাদের একমাত্র লক্ষ্য ছিল বাজারকে হারানো। আর অন্যদিকে ছিল একাডেমিক জগৎ, মানে দ্য গাউন, যারা জোর দিত ডেটা, সম্ভাবনা আর বাজারকে হারানোর বদলে বাজারকে বোঝার উপর। দুটো ছিল একদম দুই মেরুর দর্শন। ওয়াল স্ট্রিটের এই বাস্তব জগতের, মানে দ্য টাউনের সবচেয়ে বড় প্রতীক ছিলেন একজন, তার নাম চার্লস ডাও। তার চিন্তাভাবনায় বহু দশক ধরে ওয়াল স্ট্রিটকে পথ দেখিয়েছে। চার্লস ডাওয়ের প্রভাব কতটা ছিল তা তার কাজগুলো দেখলেই বোঝা যায়। তিনি শুধু আজকের বিখ্যাত ওয়াল স্ট্রিট জার্নালই প্রতিষ্ঠা করেননি, বরং স্টক মার্কেটের গতিবিধি বোঝার জন্য নতুন একটা ধারণারও জন্ম দিয়েছিলেন। ডাওয়ের এই উপমাটা কিন্তু অসাধারণ। তিনি বিশ্বাস করতেন খুব মনোযোগ দিয়ে যদি বাজারে ছোট ছোট ওঠানামা দেখা যায়, তাহলে এর বড় ট্রেন্ড বা গতিপথটা ঠিকই বোঝা সম্ভব। ঠিক যেমন সমুদ্রের তীরে দাঁড়িয়ে একটা লাঠি পুঁতে রাখলে জোয়ার ভাটা বোঝা যায়। ডাওয়ের এই আইডিয়াটা তো খুব শক্তিশালী, তাই না? কিন্তু প্রশ্ন হল, বাজারের এই জোয়ার ভাটা কি সত্যি অনুমান করা যায়? একাডেমিক জগৎ থেকে এই ধারণার বিরুদ্ধেই প্রথম বড় চ্যালেঞ্জটা এলো। এই তত্ত্বটার নাম র্যান্ডম ওয়াক, আর এটা ছিল এক কথায় বৈপ্লবিক। এর মূল কথা হল, একটা স্টকের অতীতের দাম দেখে তার ভবিষ্যতের দাম অনুমান করাটা একদম অর্থহীন। ব্যাপারটা অনেকটা একজন মাতাল ব্যক্তির হাঁটার পথের মতো। সে এর পরে কোন দিকে পা ফেলবে তা আগে থেকে বলা প্রায় অসম্ভব। ভাবুন একবার, এই যুগান্তকারী ধারণাটা প্রথম দিয়েছিলেন ফরাসি গণিতবিদ লুই বাচিলিয়ের, তাও আবার ১৯০০ সালে তার পিএইচডি থিসিসে। তিনি বলেছিলেন, একজন স্পেকুলেটর বা ফটকাবাজের জেতার গাণিতিক সম্ভাবনা আসলে শূন্য, কারণ স্টক মার্কেট একটা ফেয়ার গেমের মতো, যেখানে কারো কাছেই কোনো বিশেষ তথ্য থাকে না। ব্যাচেলিয়ারের কাজের আসল তাৎপর্যটা কি? যখন একজন ক্রেতা ভাবেন কোনো স্টকের দাম বাড়বে, ঠিক তখনই কিন্তু আরেকজন বিক্রেতা ভাবেন যে এর দাম কমবে। দুজনের কাছেই একই তথ্য আছে, তাই জেতার সম্ভাবনা ৫০-৫০। এখানে ধারাবাহিকভাবে জিতে যাওয়া প্রায় অসম্ভব। তত্ত্ব আর বাস্তবতার এই লড়াইটা তো চলছিলই, কিন্তু এরপর একজন ব্যক্তি ঠিক করলেন তিনি ডেটা দিয়ে এই বিতর্কের একটা ফয়সালা করবেন। তার নাম অ্যালফ্রেড খাউলস, যাকে বলা যেতে পারে ওয়াল স্ট্রিটের স্কোর কিপার। তিনি ভবিষ্যৎবাণীকারীদের দাবিকে একেবারে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। শুধু সংখ্যাটার দিকে একবার তাকান, ৭,৫০০। কাউলস কোনো ছোটখাটো সার্ভে করেননি। তিনি বছরের পর বছর ধরে হাজার হাজার ভবিষ্যৎবাণী তন্ন তন্ন করে বিশ্লেষণ করেছিলেন। তার কাজের গভীরতা ছিল অবিশ্বাস্য। তো এত খাটাখাটনির পর ফলাফলটা কি দাঁড়ালো? এই চার্টে সব উত্তর আছে।
কাউলসের গবেষণায় দেখা গেল বেশিরভাগ পেশাদার ভবিষ্যৎবাণীকারীরাই বাজারকে হারাতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। তাদের সাফল্য আর ব্যর্থতার মধ্যে কোনো পার্থক্যই ছিল না, যা পুরোটাই ভাগ্যের খেলা বলে প্রমাণ করে। কয়েক বছরের কঠোর পরিশ্রম আর হাজার হাজার ডেটা বিশ্লেষণের পর কাউলস এই সহজ কিন্তু মারাত্মক শক্তিশালী সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তার এই একটা বাক্যই ওয়াল স্ট্রিটের পুরো ভবিষ্যৎবাণী শিল্পের ভিত নাড়িয়ে দিয়েছিল। তো ব্যাচেলিয়ার আর কাউলস তো দেখিয়েই দিলেন যে ভবিষ্যৎবাণী করা একরকম অসম্ভব। তাহলে বিনিয়োগকারীরা করবেটা কি? এই কঠিন প্রশ্নের উত্তরে দিয়েছিলেন হ্যারি মার্কোভিটস, যার কাছ থেকেই জন্ম নিয়েছিল আধুনিক ফাইন্যান্স। এখানেই কিন্তু আসল প্রশ্নটা সামনে চলে আসে। যদি বাজারকে হারানো সম্ভব না হয়, তাহলে একজন বিনিয়োগকারীর করণীয়টা কি? এই প্রশ্নটাই আমাদের সমস্যা থেকে সমাধানের দিকে নিয়ে যায়। হ্যারি মার্কোভিটস তার নোবেলজয়ী এক ধারণার মাধ্যমে পুরো খেলার নিয়মটাই বদলে দেন। তিনি বললেন, লক্ষ্যটা সেরা স্টক বাছাই করার নয়, আসল লক্ষ্য হল এমন একটা পোর্টফোলিও বা স্টকের সংকলন তৈরি করা যার ঝুঁকিকে নিয়ন্ত্রণ করতে পারে। ব্যাপারটা একটু ভেঙে বলা যাক। মার্কোভিচ বললেন, শুধু অনেকগুলো স্টক কিনলে ঝুঁকি কমে না। ধরুন কেউ 60টা আলাদা রেল কোম্পানির স্টক কিনল, যদি পুরো রেল শিল্পে মন্দা আসে, তাহলে কিন্তু তার সব বিনিয়োগ একসাথেই ডুববে। আসল কৌশল হল এমন সব অ্যাসেট কেনা যেগুলো একে অপরের সাথে সম্পর্কিত নয়, মানে একসাথে ওঠানামা করে না। এটাই ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। তাহলে দেখুন, একাডেমিকদের হাত ধরে যে বিপ্লবটা হলো, সেটার মূল কথা কিন্তু সেরা স্টক খুঁজে বের করা ছিল না। ফোকাসটা কোন স্টক জিতবে থেকে সরে গিয়ে দাঁড়ালো কিভাবে ঝুঁকি সামলানো যায়ের ওপর। এই নতুন ধারণাগুলোর আসল শক্তি ছিল এটাই। এগুলো প্রথমবারের মতো বিনিয়োগকারীদের হাতে ঝুঁকিকে পরিমাপ করার এবং তাকে নিয়ন্ত্রণ করার জন্য সত্যিকারের কিছু টুলস তুলে দিয়েছিল। এই যে এত সব একাডেমিক তত্ত্বের কথা আমরা শুনলাম, এগুলো কিন্তু শুধু ইতিহাসের বইয়ে আটকে নেই। আজ আমাদের পেনশন ফান্ড থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি পর্যন্ত প্রায় সবকিছুই এই ধারণাগুলোর ওপর ভিত্তি করে চলে। প্রশ্ন হল, ভবিষ্যতের ওয়াল স্ট্রিটকে বদলে দেওয়ার মতো নতুন কোনো ধারণা কি ইতিমধ্যেই কোনো ইউনিভার্সিটি ক্লাসরুমে জন্ম নিচ্ছে?